আজকে একটা এমন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি যে টপিকটা খুব রিলেভেন্ট টপিক। কেন রিলেভেন্ট টপিক? এই টপিকটা বোধহয় আগেও একবার আমি ডিসকাস করেছি, কিন্তু আজকে একটু অন্য আঙ্গিকে আলোচনা করবো আপনাদের সঙ্গে। টপিকটা কি? টপিকটা হচ্ছে যে দুটো দাঁতের মাঝখানে গ্যাপ। এবার টপিকটা আমি আগে বলেছি যে আমার বেশ কিছু পেশেন্ট এসে এটা বলেন যে তাদের অ্যাপিয়ারেন্সের জন্য এই দাঁতে গ্যাপটা বা ফাঁকাটা বেশ একটু কষ্টদায়ক। কারণ তারা হাসতে একটু দ্বিধাবোধ করেন, আত্মবিশ্বাসের অভাব হয়, কারণ সামনের দাঁতের মাঝখানে ফাঁকা আছে। এবং সেক্ষেত্রে আমি এরকমও দেখেছি যে পেশেন্ট এসে এটাও বলেছেন শুধুমাত্র দেখতে খারাপটা ফ্যাক্টর নয়, কথা বলতে অসুবিধা হয়, স্পেশালি সব সংক্রান্ত শব্দ, এস, এই শব্দগুলো স্লিপ করে বেরিয়ে যায় এবং তাদের উচ্চারণ বিকৃত হয়, যেটা তাদের জন্য একটা এম্বারাসিং সিচুয়েশন। এবার যারা ধরুন এরকম ইন্ডাস্ট্রিতে আসেন যেখানে আপনার ফেস ভ্যালুটা একটা ইম্পর্টেন্ট, এবং শুধুমাত্র এরকম নয়, মানে আপনি পাবলিক স্পিকিং করেন বা পাবলিকের কাছে সামনে গিয়ে কথা বলেন, অবশ্যই এই দাঁতের মাঝখানে গ্যাপটা কিন্তু একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন ফেস করে। তো এই ধরনের গ্যাপ সংক্রান্ত যে প্রবলেমগুলো সেটা নিয়ে আজকে আপনার সঙ্গে ডিসকাস করব। এই গ্যাপটা কিন্তু যখন থেকে ডেভেলপ করছে, সবচেয়ে ভালো উপায় হচ্ছে গ্যাপটাকে কমানোর হচ্ছে অর্থোডন্টিক ট্রিটমেন্ট, মানে দাঁতে ব্রেস বা সো কল্ড ক্লিপ লাগিয়ে যদি বন্ধ করা যায়। তবে হ্যাঁ, এইটা আমি তখনই সাজেস্ট করি পেশেন্টদের যখন অনেকগুলো গ্যাপ আছে, তখন সেক্ষেত্রে ব্রেস পরানোটা খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে সবকটা গ্যাপ একবারে ক্লোজার হয়। এই এই ব্রেস পড়লে হয়তো ট্রিটমেন্ট টাইমটা একটু বেশি, কিন্তু যে ক্লোজারটা হয় সেটা কিন্তু প্রায় লং টার্ম, মানে সারা জীবনের জন্য হয়। কিন্তু যদি এরকম হয় যে ধরুন দুটো দাঁতের মাঝখানে গ্যাপ আছে, জেনারেলি সামনের দুটো দাঁতের মাঝখানে গ্যাপ থাকে সেন্ট্রাল ইনসাইজারের মাঝখানে, বা সেন্ট্রাল ইনসাইজার ল্যাটারাল ইনসাইজারের মাঝখানে গ্যাপ আছে এবং এই গ্যাপটা আপনি কমাতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে এখন অ্যাডহেসিভ ডেন্টিস্ট্রিতে খুব ভালো উপায় আছে, যেখানে একদম দাঁতের মতন রং করে, দাঁতের মতন রঙের মেটেরিয়াল দিয়ে, অ্যাডহেসিভ মেটেরিয়াল দিয়ে। এবং আমাকে আচ্ছা, এই এই সংক্রান্ত একটা কথা জিজ্ঞেস করা হচ্ছে, আমার কোনো একটি ভিডিওতে কেউ কমেন্টও করেছেন যে আচ্ছা, এই অ্যাডহেসিভ গুলো কি শরীরের পক্ষে ক্ষতিকর? মনে রাখবেন, এই অ্যাডহেসিভ গুলো তো আমি মন মতো জিনিস নিয়ে লাগাই না বা কেউ লাগান না। এগুলো সবকটা বায়োকম্প্যাটাবিলিটি টেস্ট করে বাজারে, এই কোম্পানিগুলোও যে খুব লোকাল কলকাতার কোম্পানি এরকম হয়, বা অধিকাংশ ক্ষেত্রে এই যে প্রোডাকশন গুলো হয় এগুলো একটা আন্তর্জাতিক কোম্পানি থেকে আসে। এরা কিন্তু ভারতবর্ষের কোম্পানির মতন ভুঁইফোড় নয় যে হঠাৎ করে একটা উইদাউট টেস্টিং বাজারে আসবে। বায়োকম্প্যাটাবিলিটি টেস্ট এবং চেকের মাধ্যমে এগুলো সেফটি দিনের পর দিন প্রমাণিত হওয়ার পরে এগুলো বাজারে এসছে। অতএব এই ধরনের অ্যাডহেসিভ আপনার মুখে লাগালে সেইগুলোর থেকে কোন রকম বায়োকম্প্যাটিবিলিটির প্রশ্ন বা আপনার মুখে কোনো টক্সিসিটি হওয়ার প্রশ্ন কিন্তু প্রায় নেই বললেই চলে। অতএব আপনি নির্দ্বিধায় এগুলো করাতে পারেন, এবং দেখবেন যিনি করছেন যে তার কাছে ইকুইপমেন্টস গুলো ঠিকঠাক আছে কিনা, এবং এগুলো বেশ লং টার্ম থাকে। হ্যাঁ, ডিসকালারেশন হয়তো হয়, সেটা মনে রাখবেন। আপনার বাড়ি যদি রং করলেও একটা সময় ফ্যাকাশে হয়ে যায়, আবার একটু রং করতে হয় বাড়ি ঘর দেওয়াল, সেরকমই এগুলোর একটু ডিসকালারেশন হয়। তো সেগুলো হালকা পলিশ করে নিলে বা ডিসকালারেশন কারেকশন করে নিলে এগুলো বেশ কিছুদিন পর্যন্ত যায়। এবার যে জিনিসটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করবো সেটা হচ্ছে পার্ট টু। সেটা হচ্ছে যে পেছনের দুটো দাঁতের মাঝখানে খাবার আটকাচ্ছে, এবং সেখানে আমরা দেখছি সেখানে গ্যাপ হয়ে গেছে। তিনি বলছেন যে এই গ্যাপটা আপনি ফিলিং করে দিন। এটা কিন্তু ফিলিং করে বা কম্পোজিট করে জেনারেলি করা যাবে না। পেছনের দাঁত হলে কিন্তু সামনের দাঁতের মতন কম্পোজিট দিয়ে ফিলিং করে এই গ্যাপটা করা যাবে না। অনেকের ধারণা আছে, আমাকে ডাক্তারবাবু এসে বলেছেন যে ডাক্তারবাবু মাঝখানে যে গ্যাপটা আছে ওটার মধ্যে একটা ফিলিং মেটেরিয়াল দিয়ে দিন। আপনি বোঝার চেষ্টা করুন, আপনাকে যদি আমি একটা চেয়ার ছাড়া খালি এক জায়গায় বসতে বলি, আপনি কি বসতে পারবেন? আপনি ধপ করে মাটিতে পড়ে যাবেন। সেরকমই যদি আমি একটা সিট না বানাতে পারি, যে সিটটার উপরে আমি এই রেস্টোরেশনটাকে রাখতে পারবো, দুটো দাঁতের মাঝখানে যদি আমি ফিলিংটাকে দিয়ে দিই, তাহলে আপনি যে খাওয়ার সময় চাপ দেবেন ওই ফিলিংটা কিন্তু বসে ভিতরে চলে ভেঙে ঢুকে যাবে। অতএব সেক্ষেত্রে কিন্তু অধিকাংশ সময় আমরা এই গ্যাপটা ক্লোজ করার সময় কোনো রকম ফিলিং করতে পারি না। অধিকাংশ সময় কেন বলছি, গ্যাপটা যদি খুব ছোট হয় সেক্ষেত্রে হয়তো মানে জাস্ট ফ্লসটা ইজিলি পাস করছে, কিন্তু ভিজিবল গ্যাপই নেই, একদম
একদমই ছোট একটা ফাঁকা আছে কিন্তু খাবার আটকাচ্ছে, সেক্ষেত্রে হয়তো ফিলিং করতে পারি। কিন্তু অধিকাংশ সময় পেশেন্টরা বা রোগীরা আমাদের কাছে এই অবস্থায় আসেন না। তারা যে অবস্থায় আসেন সেখানে একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ গ্যাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ফিলিং করলে চলবে না। সেক্ষেত্রে যেটা করা উচিত, আহ, কেন করা উচিত বলছি, কারণ কলকাতা শহর এবং তথা ভারতবর্ষ অধিকাংশ সময় এখানে ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু বলেন একটা ক্রাউন করে নিন। এখন মুশকিলটা হচ্ছে ক্রাউন, আগে অনেকবার বলেছি অনেক মিডিয়াতে যে ক্রাউন একটা 360 ডিগ্রি প্রিপারেশন, যেখানে চারিদিক থেকে দাঁতটাকে কাটতে হয়। এবার ক্রাউনের সুবিধা কি, ক্রাউন যেহেতু কাটা খুব ইজি, ডাক্তারবাবু আপনাকে বলছেন, কিন্তু একটা অসুবিধা হচ্ছে বা ক্ষতিকর জিনিস হচ্ছে, যে দিকটা গ্যাপ সেদিকটা তো কাটতে হচ্ছে, যেদিকে গ্যাপ নেই উল্টো দিকটায় পাশের দাঁতের সঙ্গে সেই কন্ট্যাক্টটা কিন্তু কাটতে হচ্ছে এবং দাঁতটাকে অকারণে কেটে ছোট করতে হচ্ছে, যেটা আমাদের দরকার ছিল। আসলে তো আমাদের গ্যাপটা পূরণ করার কথা, তাহলে দাঁতটা এমন কিছু করা উচিত যেখানে দাঁতের সঙ্গে জিনিসটা লেগেও থাকবে কিন্তু গ্যাপটাও পূরণ হবে, এবং উল্টো দিকের যেটা কন্ট্যাক্ট পয়েন্ট, যেটা ভালো কন্ট্যাক্ট পয়েন্ট, কারণ পাশাপাশি দুটো দাঁতের মধ্যে একটা হয়তো খুলেছে আরেকটা ঠিক আছে, সেক্ষেত্রে সেই কন্ট্যাক্ট পয়েন্টটা আমাকে কাউন্ট করতে গেলে খুলতে হবে, যেটা কিন্তু আহ, একদমই অস্বাভাবিক, অসামঞ্জস্যপূর্ণ এবং দরকারই নেই। সেজন্য এই টেকনিকটা যেটা আমরা এখন ফলো করি সেটা হচ্ছে একটা মিনিমালি ইনভেসিভ অ্যাডহেসিভ ডেন্টিস্ট্রি টেকনিক। সেক্ষেত্রে আমরা এই গ্যাপটা পূরণ করার জন্য যে ধরনের রেস্টোরেটিভ ট্রিটমেন্ট নিই তার নাম হচ্ছে ইনলে, অনলে বা ওভারলে, এই ধরনের ট্রিটমেন্ট, যেখানে যতটুকু অংশ নেই আর তার থেকে একটা ছোট এক্সটেনশন দাঁতের উপর যেটা দাঁতের সঙ্গে কানেক্টেড থাকবে, সেটা করে অনলেটা আমরা বন্ড করে দিতে পারি। এবং সেগুলো কিন্তু সিমেন্টেশন হয় না, ক্রাউনের মতন সাধারণ সিমেন্ট দিয়ে লাগানো যায় না, এগুলোকে বন্ড করতে হয়। বন্ড করে লাগিয়ে দিলে এই দাঁতের গ্যাপটা কিন্তু চলে যায়। তবে হ্যাঁ, দু তিনটে কথা বলার আছে, সেটা হচ্ছে যে আপনার দাঁতের গ্যাপটা কেন হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট, এবং দাঁতের গ্যাপটা যে যখন লাগানো হচ্ছে দাঁতের গ্যাপটা, সেক্ষেত্রে ডাক্তারও কতটা ভালো অ্যাডজাস্টমেন্ট করছেন সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমি এরকম সিচুয়েশন দেখেছি, আমারও যে প্রথম দিকে হয়নি তা নয়, যে আমি গ্যাপটা আজকে ভরে দিলাম, 6 মাস 1 বছর বাদে পেশেন্ট আবার ফিরে এসে বললে ডাক্তারবাবু আবার খাবার আটকাচ্ছে, এবং দেখলাম যে পাশের দাঁতটি সরে গেছে। অতএব এই বন্ডিং প্রোটোকল এবং অক্লুসাল অ্যাডজাস্টমেন্ট মানে যখন আমি জিনিসটা লাগাচ্ছি, শুধুমাত্র অধিকাংশ সময় সবাই শুধুমাত্র ওটাই ঘষে, ওই দাঁতটাই হয়তো বসছে না বা একটু ঘষে লাগিয়ে দিলাম, সেরকম না করে আমি সম্পূর্ণ অক্লুশনটা, ওই দাঁত ছাড়াও বাকি দাঁতের অক্লুশনটা যদি চেক না করি, যদি কোথাও একটা এরকম ইন্টারফারেন্স থাকে যে ওইখানটায় বারবার খুব বেশি পরিমাণে ফোর্স পড়ছে, তাহলে কিন্তু 1-1.5 বছর বাদে গ্যাপটা আবার খুলে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু এই যে আপনার অনলেটি বা ওভারলেটি হয়েছে তার সঙ্গে কিছু জড়ে যাবে না, ওটাকে খুলে ফেলে নতুন করে আবার করতে হবে। অতএব দুটো তিনটে কথা আপনাদেরকে বলার, সেটা হচ্ছে যে 1 নম্বর, পেছনের দাঁতে গ্যাপ হলে সেখানে ফিলিং হয় না, যদি না সেটা ভীষণ ছোট হয়। 2 নম্বর, সেই দাঁতের ওই গ্যাপ ক্লোজ করার জন্য ক্রাউন মোটেই কোনো ভালো টেকনিক নয়, ওটা একটা সেফগার্ড টেকনিক যেটা করা হয়, কিন্তু ওটা বেস্ট টেকনিক নয়। ওটাতে আপনার দাঁতের টুথ স্ট্রাকচার কম্প্রোমাইজড হয়। আপনি যে ডাক্তারবাবুর কাছেই যাবেন যদি এরকম অসুবিধায় ভোগেন, সেক্ষেত্রে যদি সত্যি সত্যি দাঁতের মাঝখানে গ্যাপ হয়, সত্যি সত্যি কেন বলছি, যদি অনেক সময় এরকম হয়, অনেকে কেরিস বা গর্ত নিয়ে এসে বলে না দাঁতে গ্যাপ হয়ে গেছে, সেটা কমপ্লিটলি ডিফারেন্ট ডিসকাশন, সেটা নিয়ে কোনো একদিন আলোচনা করা যাবে। আর ডাক্তারবাবুকে বলুন যে আমি ইনলে বা অনলে করতে চাই, ক্রাউন নয়। কারণ এটা মনে রাখবেন, ক্রাউন করলে আপনি নিজেই নিজের দাঁতের ক্ষতি করছেন, কারণ ক্রাউনে আপনি অনেকটা পরিমাণ ইনামেল এবং নিজের দাঁতের স্ট্রাকচারকে কাটছেন, যেটা অনাবশ্যক এবং একদমই বিপরীত নয়। আজকের ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে পারেন, লাইক করুন, আর কমেন্ট বক্সে যদি এই সংক্রান্ত আরো কোনো কোয়ারি থাকে জানান, নিশ্চয়ই উত্তর দেবো। ওডন্টোরা যদি আসতে চান, ওডন্টোরার ফোন নাম্বার, ওডন্টোরা আমার অর্গানাইজেশন, তার ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেটাতে আপনি ফোন করতে পারেন, বা শুধুমাত্র কিছু জানতে হলেও ওডন্টোরার এই নাম্বারে আপনি কল করে জানতে পারেন। আমার টিম অবশ্যই আপনাকে এ ব্যাপারে আরো যদি তথ্য থাকে, আপনার কোয়ারি থাকে, সেগুলো নিশ্চয়ই বলবে। এবং মনে রাখবেন, যদি সে বলতে নাও পারে, আমার ইনস্ট্রাকশন আছে যে তারা আমার সঙ্গে ডিসকাস করে আপনাকে নিশ্চয়ই কল ব্যাক করে জানিয়ে দেবে যে আপনার যা অসুবিধা আছে সেটা কিভাবে সলভ করা যেতে পারে। পরবর্তী কোনো একটা এপিসোডে আপনার সঙ্গে আরেকটা কোনো ইন্টারেস্টিং টপিক, যেটা আপনার মুখের স্বাস্থ্য, দাঁতের স্বাস্থ্যকে মেনটেন করতে পারে, সেরকম একটা নিয়ে ফিরে আসবো। আজকের মতন বিদায় নিচ্ছি।